এটি সেই দিন ছিল যখন একটি অত্যন্ত ভয়ানক প্রাকৃতিক বিপর্যয় আসতে চলেছিল, আর এই বিপর্যয়ের লক্ষ্য ছিল এমন একটি শহর যেখানে লোকেরা নিজেদেরকে ঈশ্বর মনে করত। একটি দ্বীপের ওপর নির্মিত এই শহর এবং এর ভেতরে থাকা মানব সভ্যতা সেদিন ধ্বংস হতে যাচ্ছিল। শুধু এখানকার বিল্ডিংগুলোই নয়, বরং তাদের সমস্ত দ্বীপের সাথে সাথে এখানে বসবাসকারী পুরো সভ্যতা এমন এক ধ্বংসলীলার শিকার হতে চলেছিল যাতে তাদের অস্তিত্বই মুছে যেতে বসেছিল। 11,000 বছর আগে এক ভয়ঙ্কর সুনামি এই পুরো সভ্যতাকে গিলে খেয়েছিল, এবং তাও মাত্র এক রাতের মধ্যে। এটি মানুষের এমন এক সভ্যতার গল্প যাকে আজ আমরা আটলান্টিস নামে চিনি। আটলান্টিসের এই আশ্চর্যজনক গল্পটি প্রাচীন গ্রিসের এক দার্শনিক আজ থেকে 2000 বছর আগে লিখেছিলেন। এই দার্শনিকের নাম ছিল প্লেটো। প্লেটো আটলান্টিস সম্পর্কে লিখেছিলেন যে এখানকার লোকেরা নিজেদেরকে ঈশ্বর মনে করত। তাদের কাছে অস্বাভাবিক শক্তি ছিল, আর এই লোকেরা যেসব দ্বীপে বাস করত সেখানে প্রচুর পরিমাণে সোনা ও রূপা পাওয়া যেত। প্লেটো তার বইয়ে এটিও লিখেছিলেন যে আটলান্টিসের লোকেরা বেশ ভোগবিলাসীও ছিল এবং তাদের শক্তির অপব্যবহারও করত, যে কারণে তাদের উপর এমন এক প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে যাতে এই পৃথিবী থেকে তাদের নাম নিশানায় মুছে যেতে বসে। 2000 বছর আগে লেখা আটলান্টিসের এই গল্প আজ এক ঐতিহাসিক রহস্যে পরিণত হয়েছে, কারণ ইতিহাসে এমন অনেক শহর ছিল যা আজ সমুদ্রের নিচে ডুবে আছে। এই কারণেই অনেক মানুষের আটলান্টিসের সমুদ্রে তলিয়ে যাওয়ার বিষয়ে সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটি শহর এবং পুরো একটি সভ্যতা যদি রাতারাতি গায়েব হয়ে যায়, তাহলে তা শেষমেশ গেল কোথায়? পৃথিবীতে এমন কোন অবস্থান ছিল যেখানে আটলান্টিসের লোকেরা বসবাস করত, এবং মিশরের পিরামিড তৈরি হওয়ার 6500 বছর আগেও বসবাসকারী এই মানুষদের কাছে শেষমেশ এমন কি ছিল যার জন্য আজ পর্যন্ত তাদের মনে রাখা হয়েছে? এগুলোই সেই প্রশ্ন যার উত্তর খোঁজার জন্য বিজ্ঞানী, প্রত্নতাত্ত্বিক এবং গবেষকরা গত কয়েক শতাব্দী ধরে চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু এবার বিজ্ঞান সমুদ্রের নিচে যে প্রমাণগুলো খুঁজে পেয়েছে তা দেখে একথা বলা ভুল হবে না যে সম্ভবত 11,000 বছর পর আমরা আটলান্টিসের ডুবে যাওয়া শহরটিকে খুঁজে পাওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছি। বিশ্বের লুকানো সত্যের ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত দর্শক। সমুদ্রের নিচে ডুবে থাকা রহস্যময় শহরগুলোর প্রতি সবাই না চাইলেও আকৃষ্ট হয়, আর বিশেষ করে সেই শহরগুলো যেগুলোর সম্পর্কে কোনো তথ্য পাওয়া খুব কঠিন। এই রহস্যময় শহরগুলোর মধ্যে যদি সবচেয়ে শীর্ষে কোনো নাম আসে, তবে সেই নামটি হলো আটলান্টিস। আটলান্টিসকে সমুদ্রে খোঁজার জন্য বিশেষজ্ঞরা অনেক চেষ্টা করেছিলেন। এর মধ্যে একটি চেষ্টা জাপানের একটি দুর্গম দ্বীপের কাছে করা হয়েছিল, যা ইয়োনাগুনি নামে পরিচিত। এখানে অবস্থিত সমুদ্রের পানি শুধু ভয়ঙ্করই নয়, বরং এই জায়গা থেকে প্রায়ই টাইফুনও তৈরি হয়। সেই সাথে এখানে পানির নিচে হ্যামারহেড হাঙরের ভয়ও তো আছেই, কারণ এই সমুদ্রের বিপজ্জনক অংশে ডাইভিং করা গভীর সমুদ্রের ডাইভারদের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। এই কারণেই দীর্ঘ সময় ধরে এই জায়গাটি বিশেষজ্ঞদের নজর থেকে লুকিয়েছিল। কিহাচিরো আরাতাকি হলেন সেই ডাইভার যিনি নিজের জীবনের পরোয়া না করে ইয়োনাগুনিতে ডাইভ করেছিলেন। এই ডাইভারের বক্তব্য ছিল যে আমি যখন পানির নিচে গেলাম তখন এখানকার পানি একেবারে স্ফটিকের মতো পরিষ্কার ছিল এবং আমি তলদেশে একটি অদ্ভুত জিনিস দেখতে পেলাম। প্রথমে আরাতাকি ভেবেছিলেন এটি সাধারণ পাথরের পাহাড়, কিন্তু তার সন্দেহ তখন বিশ্বাসে পরিণত হলো যখন তিনি এই কাঠামোটির ওপর সিঁড়ির মতো ধাপগুলো দেখতে পেলেন। এই ডাইভারের মাথায় আসছিল না যে এটি যদি প্রাকৃতিক পাথরের পাহাড় হয় তবে এতে সিঁড়ির ধাপ কেন তৈরি করা আছে। কিন্তু আরাতাকি যখন কাঠামোটিকে পরীক্ষা করার জন্য আরও নিচে গেলেন, তখন তিনি যা দেখলেন তা তার বিশ্বাস করা বেশ কঠিন ছিল। হ্যাঁ, দৃশ্যটি সত্যি অবিশ্বাস্য ছিল। এই পুরো কাঠামোটি 6টা ফুটবল মাঠের সমান বড় ছিল এবং এর উচ্চতা একটি 8 তলা বিল্ডিংয়ের সমান উঁচু ছিল। এই অদ্ভুত কাঠামোর নিচে থেকে শুরু করে ওপর পর্যন্ত সিঁড়ি তৈরি করা ছিল, এবং এই কাঠামোর প্রতিটি দিক আশ্চর্যভাবে একটি নিয়মিত প্যাটার্নে তৈরি করা হয়েছিল। এসব দেখার পর একটি বিষয় তো নিশ্চিত ছিল যে গভীর সমুদ্রে তৈরি এই রহস্যময় কাঠামোটি প্রাকৃতিকভাবে নয়, বরং মানুষই এটি তৈরি করেছে। কিন্তু এটি আসলে কি জিনিস? বিশেষজ্ঞরা যখন এই রহস্যময় কাঠামোটির সম্পর্কে জানতে পারলেন, তখন তাদের ধারণা ছিল যে শুধুমাত্র ডাইভিংয়ের মাধ্যমে আমরা এই কাঠামো সম্পর্কে আরও বেশি তথ্য পেতে পারি না। তাই এবার টেকনোলজি ব্যবহার করার সময় এসে গেছিল। বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নিলেন যে আধুনিক সোনার প্রযুক্তি ব্যবহার করে ইয়োনাগুনি দ্বীপের আশেপাশের সমুদ্রকে স্ক্যান করা হবে।
সোনার এমন একটি ডিভাইস যা পানিতে ফেললে বিশেষ ধরনের শব্দ তরঙ্গ নির্গত করে। এই শব্দ তরঙ্গগুলো সমুদ্রে থাকা বিভিন্ন বস্তুর সাথে ধাক্কা খেয়ে প্রতিফলিত হয় এবং তখনই একটি রিসিভার এই প্রতিফলিত শব্দ তরঙ্গগুলোকে ধারণ করে এবং এভাবেই পানির নিচের ছবি ফুটে ওঠে। সোনার স্ক্যানিং টিম ইয়োনাগনি দ্বীপের কাছে পৌঁছায় এবং তারা এখানকার সমুদ্রের তলদেশের একটি সম্পূর্ণ স্ক্যান করে। যখন স্ক্যানের 3D মডেল তৈরি করা হয় তখন পুরো সত্যটি উন্মোচিত হয়ে সামনে চলে আসে। হাজার হাজার বছর পর এই রহস্যময় কাঠামোটির লেআউট প্রথমবারের মতো এই 3D মডেলে দেখা যাচ্ছিল। আর যা কিছু দেখা যাচ্ছিল তা বিশ্বাস করা বেশ কঠিন ছিল। এটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ, দারুণ সুন্দর এবং চমৎকার এক প্রাসাদের মতো কাঠামো ছিল। এই বিস্ময়কর আবিষ্কার সারা বিশ্বের প্রত্নতাত্ত্বিক, ভূতাত্ত্বিক এবং বিজ্ঞানীদের অবাক করে দিয়েছিল। সবাই এই কাঠামোটি দেখার জন্য ইয়োনাগুনি দ্বীপে পৌঁছানোর চেষ্টা করছিল, যাদের মধ্যে সামুদ্রিক ভূতাত্ত্বিক প্রফেসর মাসাকি কিমুরাও ছিলেন। প্রফেসর কিমুরা যখন এই কাঠামোটি দেখলেন তখন তার ধারণা ছিল যে এতে কোনো সন্দেহ নেই যে এটি মানুষের তৈরি একটি কাঠামো, কারণ এতে এমন কিছু বৈশিষ্ট্য ছিল যা প্রমাণ করে যে হাজার হাজার বছর আগে যখন এই কাঠামোটি পানির বাইরে ছিল তখন এটি কোনো অজানা সভ্যতার ব্যবহারে ছিল। এই কাঠামোর ভেতরে যাওয়ার জন্য একটি টানেলও তৈরি করা ছিল, যা সম্ভবত এর মূল প্রবেশদ্বার ছিল। এই প্রবেশদ্বার এবং সিঁড়ি পর্যন্ত যাওয়ার জন্য সঠিক পথ তৈরি করা ছিল। এই সিঁড়িগুলো একেবারে কাঠামোর চূড়া পর্যন্ত যাচ্ছিল এবং এর চূড়ায় একেবারে সমতল টেরেস বা বারান্দা তৈরি করা ছিল। এগুলোর মধ্যে সবচেয়ে ওপরের টেরেসে এমন একটি জিনিসও ছিল যা দেখে অনুমান করা যায় যে এখানে বসবাসকারী মানুষেরা হাজার হাজার বছর আগেও বেশ আধুনিক চিন্তাভাবনা রাখত। হ্যাঁ, এখানে ত্রিভুজ আকৃতির একটি পুলও তৈরি করা ছিল, যেখানে প্রফেসর কিমুরার মতে গোসল করার পর লোকেরা এই টেরেসে সানবাথ বা রোদে স্নান করত। এই টেরেসগুলো এতই বড় যে এখানে হাজার হাজার মানুষ একই সময়ে দাঁড়িয়ে থাকতে পারে। ইয়োনাগুনি দ্বীপের কাছে সমুদ্রে পড়ে থাকা এই কাঠামোটি, যাতে প্রবেশদ্বারও ছিল, চলার পথও ছিল এবং সিঁড়িও তৈরি করা ছিল এবং টেরেসের সাথে সাথে একটি পুলও ছিল, এই সব জিনিস প্রফেসর কিমুরাকে এই ইঙ্গিতই দিচ্ছিল যে এই কাঠামোটি কোনো এক যুগে এখানে বসবাসকারী সভ্যতার দুর্গ ছিল। কিন্তু তার এই তত্ত্বটি প্রমাণ করার জন্য কিছু প্রমাণও দরকার ছিল, যা প্রমাণ করবে যে সত্যি এখানে মানুষ কোনো এক কালে বসবাস করত। এর জন্য আরও একবার এই আন্ডার ওয়াটার স্ট্রাকচারটি পরিদর্শন করা হলো এবং কিছু নমুনাও সংগ্রহ করা হলো। এই নমুনাগুলোর মধ্যে তেমন বেশি কিছু পাওয়া যায়নি, কিন্তু একটি জিনিস এমন ছিল যা সত্যিই বেশ অদ্ভুত দেখাচ্ছিল। এখান থেকে পাওয়া একটি পাথরে একটি ক্রসের মতো প্রতীক খোদাই করা ছিল এবং সেই পাথরটিতে দুটি ছিদ্রও তৈরি করা ছিল। প্রফেসর কিমুরার ধারণা যে সম্ভবত লোকেরা এটি আঙুল দিয়ে ধরত এবং সম্ভবত সেই যুগে এর কোনো বিশেষ ব্যবহার ছিল। দেখতে তো এমন মনে হয় যেন এই কাঠামোটি পাথরের ব্লক দিয়ে তৈরি, কিন্তু ফরেনসিক বিস্তারিত পরীক্ষা থেকে জানা যায় যে এটি ছোট ছোট পাথরের ব্লক নয়, বরং এটি একটিই বিশাল বড় পাথর। অর্থাৎ এই একটি বড় পাথরকেই কেটে কেটে এর এই দুর্গের মতো ডিজাইন তৈরি করা হয়েছে। এখান থেকে পাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা আর্টিফ্যাক্টসগুলোর কার্বন ডেটিং থেকে জানা গেছে যে এই নমুনাগুলো 8 থেকে 10,000 বছরের পুরনো, অর্থাৎ 10,000 বছর আগে এই জায়গাটি পানির বাইরে ছিল এবং এখানে মানুষের এমন এক সভ্যতা বসবাস করত যার এখন নাম নিশানাও নেই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পৃথিবীর এমন আরও অজানা, রোমাঞ্চকর এবং অবাক করা রহস্যগুলো উন্মোচন করতে এখনই বিশ্বের লুকোনো সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো রহস্যের সন্ধানে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।